আমি এখন মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট 3-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বোচ্চ সম্মান জানাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে। হাজার শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলমিনকে, যে আজ আমাকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে জাতীয় সংসদে উপস্থিত সকল সংসদ সদস্য আমরা সত্যি ভাগ্যবান যে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর গৌরবোজ্জ্বল সময় আমরা এই মহান সংসদের সদস্য। আমি উপলব্ধি করছি আমার দীর্ঘ সংসদীয় জীবনে সুবর্ণ জয়ন্তীর আলোচনায় অংশগ্রহণ করা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো নয়। মাননীয় স্পিকার, একই সঙ্গে নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে ও সেখানে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি। আজ আমরা যারা এই মহান সংসদে বসে আছি তারা সবাই স্বাধীনতার 50 বছরকে পিছনে ফেলে নতুন সময়ের দিকে পদচারণ করছি। আমাদের অর্জিত স্বাধীনতা হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় এসেছে এই স্বাধীনতা। যে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে নিজের জীবনকে বাজি রেখেছিলেন। তিনি এই স্বাধীনতার জন্য মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছিলেন, কিন্তু আপোষ করেননি বাঙালি জাতির সামান্যতম স্বার্থের প্রশ্নে। আজ আমরা বঙ্গবন্ধুর দেওয়া সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। মাননীয় স্পিকার, এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। সকল মুক্তিযোদ্ধাকে অভিনন্দন জানাচ্ছি। সকল মুক্তিযোদ্ধার আমরা বঙ্গবন্ধুর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর সকল নেতাকর্মীদের যারা স্বাধিকার ও পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে বিভিন্নভাবে অবদান রেখেছেন। ইতিহাসে যার যেটুকু অবদান আছে সেটুকু দ্বিধাহীন চিত্তে স্মরণ করে গেলেই ইতিহাসও আমাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে, কারণ তাহলেই অনাগত প্রজন্মের কাছে আমরা সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে পারব। মাননীয় স্পিকার, আজ আমরা গৌরবের ইতিহাস এবং এই জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলি নিয়ে আলোচনা করছি। এর মধ্যে রয়েছে আমাদের অতুলনীয় সুখবোধ এবং অভূতপূর্ব আনন্দ। এই সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বিধি 147 সাধারণ আলোচনায় এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা প্রস্তাব উত্থাপন করে এই সুযোগ করে দিয়েছেন। যার যতটুকু অবদান তা উদার মনে স্বীকার করতে হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল দেশকে সুন্দর করে সাজানোর, সোনার বাংলা করার, সেই স্বপ্ন অনেকটাই বাস্তবায়ন শুরু করেছিলেন তিনি নিজে, কিন্তু তার অকাল মৃত্যুর পরে বাকি অনেক কিছু করেছিলেন এদেশের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, পরবর্তীতে জাতীয় 4 নেতাকে জেলখানার ভিতরে হত্যা ইত্যাদি মর্মান্তিক ঘটনার পর বাংলাদেশ যখন দিনের পর দিন পিছিয়ে পড়ে যাচ্ছিল, বাংলাদেশের মানুষ যখন উন্নয়নের কথা ভুলতেই বসেছিল, ঠিক তখন পল্লীবন্ধু এরশাদ শক্ত হাতে এদেশের হাল ধরেন। এটাই বাস্তবতা। দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তিনি উন্নয়ন, সমৃদ্ধি ও সংস্কৃতির ধারা সৃষ্টি করে স্বাধীনতার সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। শুধু উন্নয়ন, সংস্কৃতি ও সংস্কারই নয়, এর সাথে স্বাধীনতার চেতনাকেও তিনি সমুজ্জ্বল করে তুলেছিলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে সমুন্নত করতে বেশ কিছু কাজ করেছিলেন। এটা লম্বত ফিরিস্তি। যেহেতু আমরা আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, কাজেই আমি এর থেকে 2-1টি জিনিস উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, স্বাধীনতার চেতনায় জন্য যা করেছেন আমি তার কিছু অংশে সংক্ষেপে একটু বলতে চাই। তিনি ঘোষণা করে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, এবং এই নীতিমালা তিনি তার কার্যক্রমে পালন করেছিলেন। মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মরণে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের অসমাপ্ত কাজসমূহ
সমাপ্ত সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধিকরণ কাজ সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের প্রথম সরকার গঠনের স্মৃতিকে অবিস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুরের আম্রকাননে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের 64 জেলায় হেডকোয়ার্টারে স্থানীয় কার্যালয় নির্মাণের জন্য মাত্র 101 টাকা প্রতীক মূল্যে 5 কাঠা করে জমি বরাদ্দ করা হয়। স্পিকার, মূল নকশা অনুযায়ী জাতীয় শহীদ মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। স্বাধীনতার চেতনার আলোকে সর্বস্তরে বাংলা ভাষা চালু করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তিনি আরও অনেক কিছু করেছেন, আমি সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিলাম। তার আরেকটি জনপ্রিয় সংস্কার যেটা বঙ্গবন্ধুর ভাবধারা অনুসরণে করা হয়েছিল সেটি নিয়ে পরে আলোচনা করব। স্পিকার, এই মহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা স্বাগতম জানাই। একই সঙ্গে তিনি দেশের মানুষের কল্যাণে যে সকল উদ্যোগ গ্রহণ করেছেন, যার অনেকগুলি বিশ্বে সমাদৃত হয়েছে, সেগুলির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরাও তার সুনাম অর্জনে গর্বিত হয়েছি। স্পিকার, জাতির পিতা কোনো বিশেষ দলের নিজস্ব সম্পদ নয়, তিনি এদেশের সব দলের সব মানুষের জাতির পিতা। তাকে কুক্ষিগত করে রাখতে হলে তার সার্বজনীন চরিত্রকে খাটো করে রাখা হয়। বিশ্বে অনেক দেশের জাতির পিতা আছে, তারা তাদের জাতির পিতাকে যেভাবে সার্বজনীনভাবে সম্মান দিয়ে রাখে, আমাদেরও গোটা জাতিকে সেভাবে জাতির পিতাকে সর্বোচ্চ সম্মান দিয়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে রাখতে হবে। স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের শেষ অংশে কিছু মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন, কোট, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে। রাজনৈতিক দলসমূহকে পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এই কথাটি আমি আবার বলছি মাননীয় স্পিকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। রাজনৈতিক দলসমূহকে পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন। তিনি তারপরে বলেছেন, আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দল মত পথের পার্থক্য ভুলে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। আনকোট। স্পিকার, আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে সহমত পোষণ করি। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি সমূলে বিনষ্ট করতে হবে। প্রয়াত কিংবা জীবিত জাতীয় নেতা নেত্রী রাষ্ট্রনায়কদের প্রতি সম্মান দিয়ে কথা বলতে হবে। স্পিকার, কেউ যদি তার রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকে অসম্মান বা গালি দিয়ে কথা বলেন, তিনি নিজে তার নেতা নেত্রীর প্রতি পাল্টা অসম্মান করার সুযোগ সৃষ্টি করেন ও ক্রমান্বয়ে পারস্পরিক ঘৃণা বাড়তেই থাকে। স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর নাম নিয়ে অনেকেই মুখে অনেক কথা বলেন, কিন্তু সবাই কি তার আদর্শ বুকে লালন করেন? বঙ্গবন্ধু তো দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বলেছিলেন, কোট, এই কথাটি অনেকে বলেছে, তবু আমি মনে করি এটা আবার বলা দরকার। তিনি বলেছিলেন, আজকে করাপশনের কথা বলতে হয়, এ বাংলার মাটি থেকে করাপশন উৎখাত করতে হবে। করাপশন আমার বাংলার কৃষক করে না, করাপশন বাংলার মজদুর করে না, করাপশন করি আমরা শিক্ষিত সমাজ, যারা আজকে ওদের টাকা দিয়ে লেখাপড়া করছি। আজ যেখানে যাবেন করাপশন দেখবেন। আমাদের রাস্তা খুঁড়তে যান করাপশন, খাদ্য কিনতে যান করাপশন, জিনিস কিনতে যান করাপশন, বিদেশে গেলে টাকার উপর করাপশন। তারা কারা? আমরা যে 5% শিক্ষিত সমাজ, আমরা হলাম দুনিয়ার সবচেয়ে করাপ্ট পিপল। আজ আমরাই করি বক্তৃতা, আমরা লিখি খবরের কাগজে, আমরাই বড়াই করি। আনকোট। এভাবে সত্য কথা বলতে পারতেন বলেই বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলার মানুষের প্রকৃত বন্ধু হতে পেরেছেন। মাননীয় স্পিকার, আমরা স্বীকার করি বা না করি, এই সমস্যা থেকে আমরা কি আজও মুক্তি লাভ করতে পেরেছি? আমার ধারণা দুর্নীতির বিস্তার রোধ সম্ভব হয়নি। এখনও দুর্নীতি চলছে এবং ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, আজ আমরা একটা সুন্দর ও অসুন্দরের সন্ধিক্ষণে অবস্থান করছি। একদিকে উন্নয়নের চাকা এগিয়ে চলছে, আর একদিকে দুর্নীতি আমাদের পিছিয়ে নিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মূলে আঘাত করেছিলেন। উনি একটি কাজ করেছিলেন যেটা এখানে কেউ উল্লেখ করেনি।
সেই কথাটি আমি এখানে বলতে চাচ্ছি এই জন্যই যে এটি একটি আমার কাছে মনে হয়েছে একটি যুগান্তকারী পদক্ষেপ উনি নিতে চেষ্টা করেছিলেন। তার যার মূলে ছিল ঔপনিবেশ ব্যবস্থা, শাসকরা ছিল ঔপনিবেশ ব্যবস্থায় প্রশাসনের মাধ্যমে শাসনের নামে জনগণকে শোষণ করবে, এটাই ছিল ঔপনিবেশিক ব্যবস্থা। শাসকরা প্রশাসনের মাধ্যমে জনগণকে শোষণ করবে। বঙ্গবন্ধু সেটাকে ভেঙে জনগণের নির্বাচিত শাসক সৃষ্টি করে তাদের মাধ্যমে প্রশাসনের নিম্নতর পর্যায় পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে জনগণের সেবা করার ব্যবস্থা করেছিলেন। শোষণ নয়, সেবা, এটাই ছিল উদ্দেশ্য। মাননীয় স্পিকার, সেই উদ্দেশ্যে তিনি মহকুমাকে জেলা করে তার প্রধান করেছিলেন জনপ্রতিনিধিদের। তাদের অধীনে প্রশাসনকে নষ্ট করে তাদের দ্বারা তৃণমূল পর্যায়ে জবাবদিহিতামূলক শাসন নিশ্চিত করেছিলেন। এ ব্যবস্থা শোষণ হবে না, হবে সেবা। বঙ্গবন্ধু সে ব্যবস্থা কার্যকর করতে পারেননি, তার আগেই তিনি আততায়ীর হাতে নিহত হন। মাননীয় স্পিকার, আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা ও জেলা পরিষদ প্রবর্তন করেছিলেন অনেকটা সেই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে, এবং সেভাবেই তিনি গঠিত করেছিলেন জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ। কিন্তু সরকার বঙ্গবন্ধু সেই ভাবধারা ধরে রাখতে, বা পরবর্তী সরকারগুলি বঙ্গবন্ধু সেই ভাবধারা ধরে রাখেনি বা ধরে রাখার কোনো উদ্যোগ নেননি। বর্তমান জেলা পরিষদ ও উপজেলা পরিষদগুলো এখানে জনপ্রতিনিধিদের নেতৃত্বের পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা পরিচালিত হচ্ছে। সেখানে সেবার পরিবর্তে শোষণের সুযোগ থাকে, কেননা সরকারি কর্মকর্তাদের জনগণের কাছে সরাসরি জবাবদিহি করার কোনো ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, এই বিষয়টি বঙ্গবন্ধুর ধ্যান ধারণার ব্যত্যয় বলে আমি মনে করি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উত্থাপিত সাধারণ বিধি 147-এর সাথে সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার, তবে দুই একটি কথা না বললেই নয়। আমাদের অবস্থান থেকে সরকারের ত্রুটি বিচ্যুতি তুলে ধরে সরকারকে সেগুলি সম্পর্কে সজাগ করে দেওয়ার চেষ্টা করছি মাত্র। মাননীয় স্পিকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উদ্দেশ্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল মানুষে মানুষে বৈষম্যের অবসান, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করা ইত্যাদি। এইসব উদ্দেশ্য সফল করার জন্যই 50 বছর আগে পাকিস্তানিদের থেকে আলাদা হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম আমরা, এবং এই স্বাধীন বাংলাদেশ করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার মনে হয় স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও আজও সম্পূর্ণভাবে তা অর্জন করা সম্ভব হয়নি, কেননা এখনও জনগণের দাবি করতে হয় নির্বাচন ব্যবস্থা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা করতে হবে। মাননীয় স্পিকার, আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছি বিভিন্ন স্থান থেকে। আমরা যেটা অভিযোগ পাচ্ছি, আমাদের যারা প্রার্থী তারা সবসময় আমাদের কাছে একটা কথাই বলছে যে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা অন্য কোনো সুযোগ সুবিধা চাই না। আমরা যাতে সঠিকভাবে নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা আমরা চাই এখানে। তার মানে এই ব্যবস্থাটি এখন কাজ করছে না। এখানে আমি মনে করি যে আমাদের নির্বাচন কমিশনের, যেটা আমাদের সংবিধানে 118 এবং 126, 118 একটি আইন করে একটি কমিটি, যারা যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের আইন, সেটা আমাদের এখনও করা হয়নি, এটা করা দরকার। আর 126-এ আছে নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে প্রয়োজন মতো সকল সহায়তা দিতে বাধ্য থাকবে। এই দুটি কার্যকর হলে এটি কিছুটা হলেও আমি মনে করি নির্বাচনের ব্যবস্থাকে আরেকটা সুষ্ঠু করার সুযোগ সৃষ্টি হবে। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মাননীয় স্পিকার, এই কথাটি এখনও আমরা দাবি শুনি। প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সংবিধান থেকেই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, আমি মনে করি সংবিধানের 70 অনুচ্ছেদ থাকলে কোনো সময় আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মাননীয় স্পিকার, এর সঙ্গে আরও কিছু কথা আসে, যেটা হলো দেশের মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে হবে, এটাও মানুষের দাবি করে, এখনও দাবি আমরা শুনি স্বাধীনতার 50 বছর পরে। সুশাসনের অভাব দূর করতে হবে, অর্থনৈতিক ও দলীয়করণের বৈষম্য দূর করতে হবে। জনগণ এখনও দাবি করছে অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি থেকে মুক্তি দরকার। মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাদের সংবিধানের 109 এবং 116 ধারা, আইনমন্ত্রী এখানে আছেন মাননীয় স্পিকার, এই দুটি সাংঘর্ষিক, এবং আমরা 116 ধারা ব্যবহার করে কাজ চালাচ্ছি। সেই 116 ধারা আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।
আমরা একটি সাংঘর্ষিক ধারা নিয়ে চালাচ্ছি, এটা বিচার বিভাগের উপরে অধস্তন বিচার বিভাগের উপরে একটি হস্তক্ষেপ করার সুযোগ নির্বাহী বিভাগ থেকে। আমরা 95(2) সেখানে কথা একটা গয়ে এখানে বিচারক নিয়োগ, উচ্চ আদালতের বিচার। 2 মিনিট জি, বলুন মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, উচ্চ আদালতের বিচারক নিয়োগের ব্যাপারে একটা আইন করার কথা ছিল। সেই আইনটি হলে আমরা বিচার বিভাগের বিষয়ে সরাসরি নির্বাহী বিভাগ থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের নিযুক্তি করার বাধা দেওয়ার সম্ভব হতো। কাজেই মাননীয় স্পিকার, আমি মনে করি যে আমাদের এখানে সংবিধানের অনেকগুলি বিষয় আছে যেগুলিকে আমাদের সংশোধন করা প্রয়োজন, এবং সেগুলি করলে হয়তো আমরা এই সমস্যাগুলিকে আমরা আগামীতে আমরা জনগণ যে দাবি করছে সেই দাবিগুলি করতে হতো না, এবং এই সময়ের দাবি আগামী দিনগুলিতে জনগণ অপূর্ণ যেগুলো প্রত্যাশা সেগুলো পূরণ করা সম্ভব হতো। মাননীয় স্পিকার, আজ আমরা আনন্দ উৎসাহ নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমি চাই তার চেয়ে বহু বেশি আনন্দ উৎসাহ নিয়ে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতায় হীরক জয়ন্তী উদযাপন করতে পারে, সে পথ প্রশস্ত করে যেতে হবে আমাদেরই। আজ আমাদের সকলের অঙ্গীকার হোক, বিগত দিনের সকল ব্যর্থতা গ্লানি মুছে ফেলে এগিয়ে যাব ঐক্যবদ্ধভাবে। মাননীয় স্পিকার, সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।